নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজ উদ্দিন। ওষুধের উৎপাদন খরচ কমাতে দেশে সিনথেটিক ল্যাব তৈরির সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আশা। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ। সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। যশোরে মাদ্রাসায় ঢুকে জামাত এমপির মেয়ে ও স্ত্রীর হামলা, আহত এক নারী। প্রতিবাদে বাসভবন ঘেরাও। রাবিতে শিবিরের হামলায় আহত 2 শিক্ষার্থী গ্রেফতার। এবং মধ্যরাতে ভয়াবহ আগুন। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশির। সবার বাড়ি নারায়ণগঞ্জে। কমিউনিটিতে শোকের ছায়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরু হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড়। এর অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আলোচনা শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুতি নিয়ে রাখলেও এখনও ঠিক হয়নি দিনক্ষণ। সিদ্ধান্ত হলে গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিলেও সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতি। এর মধ্যে এই নির্বাচন আয়োজন ঘিরে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল 1 ঘণ্টার বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুত, তবে এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের এমপি সদস্য পদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি। না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু চলবে না। এদিকে সংসদে বৈঠক শেষে নির্বাচন কমিশনে গিয়ে ইসি সচিব জানান, সংসদ অধিবেশন মুলতবি ও বহাল থাকলে এবং একক প্রার্থী থাকলে নির্বাচন প্রক্রিয়া কি হতে পারে সে বিষয় নিয়েও ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কি হবে, না থাকলে কি হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন হাফিজ উদ্দিন আহমদ। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণের পাশাপাশি গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। এ সময় শুভেচ্ছা জানান কর্মকর্তারা। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। মূল ফটকে স্বাগত জানিয়ে ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে নিয়ে যায় প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের সদস্যরা। ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে গার্ড অব অনার গ্রহণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। আনুষ্ঠানিকতা শেষে প্রথম দিনেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি। প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পরে বঙ্গভবন ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা তা আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান।
সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে 2008 ও 2018 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও জানিয়েছেন উপদেষ্টা। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকেই নতুন করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সংবিধানের 51 অনুচ্ছেদ রাষ্ট্রপ্রধানকে দায় মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলছে জামায়াত এনসিপি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার আগে পরের অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। চাকরির বয়স 25 বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। তবে 2018 এবং 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই, আপনি এটা করেছেন বা এটা করেননি, এরকম না। জুলাই আন্দোলনে হতাহতদের শরীরে 7.62 mm বুলেট পাওয়া প্রসঙ্গে দাবি করেন, প্রাণঘাতী ওই অস্ত্র ব্যবহার করেছে পুলিশই। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। সম্প্রতি দেশের 34টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে আন্দোলনের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ওষুধের উৎপাদন খরচ কমাতে এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রতিষ্ঠা করা হবে সিনথেটিক ল্যাব। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ম এহসানুল হক মিলন। মন্ত্রী আরও জানান, ওষুধ খাতের উন্নয়নে ল্যাবটি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট, আর সমন্বয়ে থাকবে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ খাতে দেশ উন্নত হলেও এর কাঁচামাল দেশে উৎপন্ন হয় না। সিনথেটিক ল্যাবের মাধ্যমে কাঁচামাল উৎপাদনের কারণে ওষুধের দাম কমবে, পাশাপাশি এ বিষয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। এটা একটা কমন ল্যাব হবে, হাই রিসার্চ ওরিয়েন্টেড, ড্রাগ নিয়ে রিসার্চ হবে, সিনথেটিক ল্যাব। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি না, এটা সেন্ট্রালি হবে। হেলথ মিনিস্ট্রি ইন্ডাস্ট্রিকে ডাকবে, ফার্মাসি ইন্ডাস্ট্রিতে ডাকবে, অ্যান্ড আমরা তাদেরও হেল্প চাইবো। একটা মডার্ন ল্যাব আমাদের এই মেডিসিনের উপর রিসার্চ করার জন্য করতে হবে। দ্যাটস দ্য মেইন। মেডিসিনের র মেটেরিয়াল বানানোর যে ল্যাব, সেই ল্যাবের ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে প্রপোজ করেছিলাম। দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সভায় এই আশ্বাস দেন তিনি। সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি চিকিৎসা যন্ত্র সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমবে বলেও জানান সংশ্লিষ্টরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে সেখানেও ভোগান্তি চরমে। চালকরা বলছেন, চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পাঁয়তারা করছে একটি মহল। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ দিন দিন আরও কমছে। সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন, অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে তার ঠিক নেই, তবুও অপেক্ষায় পার করছেন ঘন্টার পর ঘন্টা। বসে আসি সকাল 8:30 থেকে, কিন্তু কখন দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। আর সময় তো 4-5 ঘন্টা ঠিকই যায়, বসে থাকতে হয়। আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ,
সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন লাইনে চাপ নেই, আমাদের মেশিন বন্ধ আছে। যতদিন এইভাবে চাপ না আসে ততদিন তেমনি বন্ধ রাখতে হবে। এদিকে যে স্টেশনগুলো চালু আছে সেগুলোতেও ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় 5 থেকে 6 ঘন্টার আগে মিলছে না গ্যাস। চালকরা বলছেন এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র। গ্যাসের দাম বাড়াবো বলতেছে, খালি শুনতেছি যদি বাড়ায় তাহলে কিছু বাড়াক, তারপর তো আমাদের ভোগান্তিটা কমই। এক চাপে পাইতাম 500 বা 600 টাকার গ্যাস পাইতাম, ওই জায়গার মধ্যে আমরা এখন গ্যাস পাই 140, মাঝে মধ্যে হাইয়েস্ট গেলে 200। তবে এখনও চালু থাকা সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। পিছনের অনেক পাম্প বন্ধ, যে কোনো সময় আমাদেরটা বন্ধ হয়ে যাবে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর 10 সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট দূর করতে এলএনজি আমদানিতে সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছেন জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের খেসারত দিচ্ছে জাতি। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা যানবাহনের দীর্ঘ সারি, চুলায় নামমাত্র গ্যাস আর শত শত কারখানায় উৎপাদন প্রায় বন্ধ। সমুদ্রে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় গত কয়েকদিনে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ নেমে এসেছে 270 কোটি ঘনফুটে। এতে শিল্প খাতে এখন চরম বিপর্যয়। এ অবস্থায় এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে সোমবার জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। একদিনের ব্যবধানে মঙ্গলবার সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান গ্যাস সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলএনজি আমদানি সহ যে কোনো ধরনের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া দ্রুততম সময়ে সাড়া দেবেন বলে আশা প্রতিমন্ত্রীর। সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করা সুযোগ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন বিদ্যুৎ জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের বোঝা টানতে হচ্ছে এখন। বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস সব জায়গায় আমাদেরকে একেবারে মেরে চুষে লুটপাট করে একটা শিরদাঁড়াহীন জাতিতে পরিণত করে পালিয়েছে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি। বিগত সময়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে দেশকে বিদেশ নির্ভর করে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বিদেশ নির্ভর করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করতেই রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেবে কিনা তা আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের নীতির সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি এবং তার লোকজন। ফান্ড কোথায়, টাকা কোথায়, লুটপাটের বাজার কোনটা, সব বাজারের ইজারাদারি উনাদের থাকতো। জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চেষ্টার আশঙ্কা প্রকাশ করেন তিনি। একেবারে দলীয়করণ তো হয়ে গেল। ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে
কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অভিযোগ তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী দেবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। বিরোধী দলের কোনো ওপিনিয়ন নেই, মনোনয়ন তো ওনারা বলছেন আমার স্ট্যান্ডিং কমিটি উইল ডিসাইড হু উইল বি দ্য প্রেসিডেন্ট। সেজন্য আমরা দেখি, এখনও তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অব দি অপোজিশন আছেন পার্লামেন্টে, তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও স্ত্রীর বিরুদ্ধে। আঘাত করা হয় এক নারীর মাথাতেও। এ ঘটনার প্রতিবাদে এমপির বাসভবন ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এমপি গোলাম রসুলের দাবি, তার মেয়ে মানসিক রোগী। নিজ বাড়ির সামনের মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর বাসভবনে হামলা ও ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুস সাইরাহ ও মসজিদ রয়েছে। ওই মাদ্রাসায় শিশুদের যাতায়াত এবং ব্যবস্থা মেনে নিতে পারছেন না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। রোববার অনন্যা মাদ্রাসার কয়েক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখায়। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে পরে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা হয়। মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় রেক্সোনা নামে এক নারীর মাথা ফাটিয়ে দেয় অনন্যা। একই সঙ্গে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন তিনি। তার সাইকেলটিও ফেলে দেওয়া হয়। এ ঘটনা কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। উপায়ন্ত না দেখে এমপি ও তার মেয়ে নিজেদের রক্ষায় গেট বন্ধ করে অবরুদ্ধ করেন। বিক্ষোভকারীদের দাবি, সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অফিসে ঢুকে হুজুরদের মারছে, আমাদের এই যে গার্জিয়ানদের মেরে মাথা ফাটাইছে। আমরা ওই সময় টিফিন খাওয়াতে আসছি, ও এসে আমার মাথায় তালা দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে, একটা লাথি দিয়েছে, একটা তালা দিয়ে বাড়ি দিয়েছে। গোলাম রসুলের মেয়ে, সংসদ ৪ আসন, ওনার মেয়ে রেগুলার এখানে নেশাপান করে। নেশা করে এখানে মাদ্রাসার সামনে বাচ্চাদের রেগুলার যারা যাতায়াত করে ওদের ভয়ভীতি দেখায়, অনেক সময় মারধর করে। বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে। বিভিন্নভাবে মিথ্যা অপবাদ যে হুজুর মারেছে, কিন্তু আমরা ফটোর ভিতরে দেখলাম যে হুজুর মারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা লোকজনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। এদিকে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুল দাবি করেন, তার মেয়ে মানসিক রোগী। তিনি বিরোধপূর্ণ এ অবস্থার অবসান চান। মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে। আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতা করে বসবাস করতে চাই। আমার কারোর সাথে কোনো ক্ষোভ নাই, কারোর সাথে আমার কোনো রাগ নাই। 2023 সালে যশোর শহরে নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুস সাইরাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে 90 জন শিশু শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, যশোর। টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যার প্রায় 8 বছর পর মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়ার কথা জানিয়েছে আইএসপিআর। এই হত্যা সংশ্লিষ্ট অডিও কল প্রকাশের পর দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। ভয়ঙ্কর অডিও রেকর্ডে কয়েকজনের কণ্ঠ, গুলির শব্দ আর চিৎকার। 2018 সালে মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজার টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। পরিবারের পক্ষ থেকে তার শেষ কথোপকথনের অডিও প্রকাশ করলে তোলপাড় শুরু হয় সারা দেশে। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।
ইকরামুল হত্যার ঘটনায় সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, র্যাব 7-এর তৎকালীন অধিনায়ক বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউল উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ মামলায় সোমবার রাতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের 7 বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদের পাশাপাশি মিফতাউদ্দিন আহমেদের নামও ছিল। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরীর 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন। মামলার বিবরণ অনুযায়ী SK সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ, দায় দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য নোটিশ দেয় দুদক। তবে আদেশ পাওয়ার 21 কার্যদিবস পেরিয়ে গেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। পরে এই মামলায় 2025 সালের 6 নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 2025 সালের 14 জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন SK সুর। এবার জুলাইয়ের দিনলিপি। 2024 সালের রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ডিবি কার্যালয় থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তার বক্তব্যে সন্দেহ আর সমালোচনার ঝড় ওঠে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে অভিযোগ করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন অন্যরা। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে নাজমুস সালেহীর প্রতিবেদনে। 5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানাচ্ছিলেন আটক থাকা সমন্বয়করা। হাত বেঁধে চোখ বেঁধে জমটুমি পড়ায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায় নিচে নামায় মারে। ডিবি অফিসে চাপ দিয়ে একটা ভিডিও বার্তা তারা বের করেছিল। যদিও আমরা জানতাম না যে এই ভিডিও বার্তাটা মিডিয়ায় দেখানো হবে, বাট মূল লক্ষ্যটা সবসময় এটাই ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে স্থগিত করা। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে সে সময় প্রচার করেন অন্য সমন্বয়করা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমাদের সিদ্ধান্ত আগে ছিল যে সমন্বয়কদের মধ্যে থেকে যদি 100 জনকে গ্রেপ্তার করে যায় আমাদের পরবর্তী লেয়ারগুলো প্রস্তুত ছিল। ওই সময় আসলে আন্দোলনটা সারা দেশে এমনভাবে ছড়িয়ে গেছে, এখন কেউ এসে যদি আন্দোলন স্থগিত ঘোষণা করে আমরা জানতাম যে আসলে এটা কখনো বন্ধ হবে না। আমাদের তার পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ আলটিমেটলি সে সময় ছিল না, কারণ এবার যদি হাসিনা কোনোভাবে বেঁচে যাইতে পারে তাহলে আমাদের মৃত্যু 100% নিশ্চিত, লাশও পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে ওরকম। 28 জুলাই সকল অংশীজনের সঙ্গে পরামর্শ করে ঢাকার 8টি স্পটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। 8টা স্পট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই যে গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা জমায়েত করতে পারি তাহলে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে ল্যাকিংসগুলো ছিল আমরা কি কাটিয়ে উঠতে পারবো। সরকার কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে ডিসপাস করতে চাই।
এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। ডিবি কার্যালয়ে আটক থাকা অবস্থায় ছাত্র সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলে তখন থেকেই অভিযোগ উঠে জোরপূর্বক আদায় করা হয়েছে স্বীকারোক্তি। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন এই ঘটনার পর জনমনে আরও বেশি ক্ষোভের সঞ্চার হয়, ত্বরান্বিত হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস তালিহি, সময় সংবাদ, ঢাকা। জুলাই কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না, এটাকে কারো পক্ষে নেয়া বা দ্বিধা বিভক্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিরোধ, ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। এটা কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না। আমরা জোট করেছি, আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং করতে 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 ধারাবাহিকতায় আমরা 5 তারিখে এসেছি। তারা একে আন্দোলন করছেন, আমরা ছিলাম না। আমরা কোথায় ছিলাম? আমাদেরকে এমনভাবে উপহাস করতেছে। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই জুলাই শহীদদের তালিকা সম্পন্ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। ভুয়া কাগজপত্র দিয়ে কেউ গেজেটভুক্ত হওয়ার অপচেষ্টা করলে তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন ইশরাক। এ সময় অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই শহীদদের কবর রক্ষণাবেক্ষণে অর্থ বরাদ্দ হলেও সেখানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল সেখানে অনেক অভিযোগ আমরা শুনতে পাই, অবহেলার কথা আমরা শুনতে পাই। আমি মনে করি তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে আমরা আজকে 2 বছর পরে এসে এই সংখ্যাটি মেলানোর জন্য আমাদেরকে বেগ পোহাতে হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বাজেট বরাদ্দ ছিল যে সারা দেশে শহীদদের কবরগুলো সেগুলোকে স্থায়ী এবং পাকা করা হবে, কিন্তু আসলে যেখানে দেখা যাচ্ছে যে ওই জায়গাতেও মানে একটা দুর্নীতির একটা আমরা ছায়া দেখতে পেয়েছি। শুধু আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি সাংবাদিকদের বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এইভাবেই যে আমাদেরকে এগোতে হবে। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাব তার কাছে। মতো আজও ঠিক দুপুর 1টার সময় এই জায়গাটিতে দাঁড়িয়েছিল টিসিবি ট্রাক এবং সেখান থেকে তাদের নির্ধারিত পণ্য নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিল প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি, যারা প্রতি সপ্তাহেই এখান থেকে টিসিবির পণ্য নেয়। কিন্তু আজকে এর মধ্যে বেশ কয়েকজন তারা এখন পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি, কেননা মিরপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের যে দেয়াল রয়েছিল অর্থাৎ সীমানা প্রাচীর রয়েছে সেটি তাদের উপর ভেঙে পড়ে। যদিও 50 থেকে 60 জন উপস্থিত থাকলেও প্রায় 7 থেকে 8 জন তারা বেশ গুরুতর আহত হয় এবং এই স্থানীয় মানুষজন তাদেরকে তাৎক্ষণিকভাবে মেডিকেলে পাঠায় এবং মেডিকেলে যাওয়ার পথেই আসলে এই মর্মান্তিক দুর্ঘটনায় 2 জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ। তবে স্থানীয় মানুষজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে দেয়ালটি ধসে পড়েছে সেই দেয়ালটি বেশ অনেক দিন ধরেই আসলে অনেকটা হেলানো ছিল এবং আজকে বেশ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এই দেয়ালটি একেবারেই দুর্বল হয়ে পড়েছে, যার কারণেই আসলে ধসে পড়েছে। এবং এই বিষয়টি আসলে কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের কর্ণপাত করেননি। স্থানীয় মানুষজনও তাদেরকে জানিয়েছেন, কিন্তু তারা আসলে কোনো ধরনের কর্ণপাত করেনি, এমনটি স্থানীয় মানুষজন আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে। তবে এ বিষয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে ঘটনার পরপরই পুলিশের সদস্যরা এখানে উপস্থিত হন, তারাও কিন্তু বেশ
তারাও কিন্তু বেশ গুরুত্ব সহকারে তাদেরকে উদ্ধারের সহযোগিতা করেন এবং এখন পর্যন্ত জানা মতে 2 জনের মৃত্যু হয়েছে এবং 7 জন যারা রাজধানীর অর্থোপেডিক্স হাসপাতাল অর্থাৎ শ্যামলীতে অবস্থিত সেখানে প্রায় 2 থেকে 3 জন রয়েছেন এবং ঢাকা মেডিকেলে 2 জন চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যারা হসপিটালে আছেন তাদের বেশিরভাগেরই কিন্তু শরীরের বিভিন্ন অংশের যে হাড় রয়েছে সেটি কিন্তু ভেঙে গেছে। পাশাপাশি এই 5 থেকে 7 জনের মধ্যে 2 জন কিন্তু বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তো সব মিলিয়ে এখানে আসলে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এই দেয়াল ধসের কারণে, যে দেয়ালটি স্থানীয় মানুষজনের অভিযোগ দেয়ালটি অনেক আগে থেকেই হেলানো ছিল, বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি এই জায়গাটি পরিদর্শন করবেন। এখন দেখার বিষয় আসলে প্রশাসন তার যে পদক্ষেপ কি হয়ে থাকে সেটি আসলে তিনি আসার পরে পরিদর্শন করার পরেই আপনাদেরকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মিরপুর যে দেয়াল ধস, 2 জনের মৃত্যু, সেখান থেকে সবশেষ অবস্থা। মিরপুর থেকে স্বপন আহমেদ। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন প্রদেশে আগুনে পুড়ে 6 বাংলাদেশি মারা গেছেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। প্রবাসীদের বরাতে জানা গেছে স্থানীয় সময় সোমবার রাত 3টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে দোকান জুড়ে। ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরেই সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। প্রাথমিকভাবে হতাহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। যেটি জানাচ্ছিলাম, দক্ষিণ আফ্রিকায় সুপার শপে আগুনে নিহত নারায়ণগঞ্জের 6 জনের পরিবারে চলছে শোকের মাতম। বিস্তারিত জানবো সদর উপজেলার কুরকেট চর এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সরাসরি যাব তার কাছে। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জের 5 জন নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। এছাড়া মুন্সিগঞ্জের আরও একজন নিহত হয়েছেন বলে আমরা স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিটেক ইউনিয়নের কুরকের পার গ্রামের নিহত আপনের বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাড়িতে আজকে নিহত এই দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে সকাল থেকেই তাদের আত্মীয় স্বজন, এলাকাবাসী সহ পরিচিত জনরা তারা ছুটে আসছেন এই বাড়িতে। সকাল থেকেই আমরা কান্নার রোল দেখতে পাচ্ছি। এই আপন গত সে দক্ষিণ আফ্রিকার সেই সুপার শপে কাজ করছিলেন। এছাড়া এই একই গ্রামের আরও 2 জন রয়েছেন, তারা হচ্ছেন ফাহিম এবং নূর মোহাম্মদ, এবং এর পার্শ্ববর্তী গ্রাম তৈল খৈসার চরের ফয়সাল নামে আরও একজন রয়েছেন, এবং বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের শাহিন নামে আরও একজন রয়েছেন। এই 5 জনের নিহতের খবর আমরা পরিবারের কাছ থেকে নিশ্চিত হয়েছি। একটা বিষয় জানিয়ে রাখছি, স্বজনরা যেটা আমাদেরকে জানিয়েছেন, এই আলিটেক ইউনিয়নের সাবেক ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন হোসেনের 2 ভাই রতন হোসেন এবং ফারুক হোসেন এই সুপার শপটির মালিক, এবং তিনি এবং তারা 2 ভাই মিলে এবং এই গ্রামের এবং পার্শ্ববর্তী আরও গ্রামের যুবক সহ বিভিন্ন মানুষকে কর্মসংস্থানের জন্য দক্ষিণ আফ্রিকায় নিয়ে তাদের সুপার শপে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তো আজকে 28 তারিখ ভোর রাতে এই আগুনের ঘটনায় 5 জন নিহত হয়েছে। এখন নিহতরা যেটা বলছেন, আমাদের নিহতদের স্বজনরা আমাদের কাছে বলছেন যে তাদের মরদেহ যেন দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে তাদের কাছে হস্তান্তর করা হয়, তারা যেন তাদের লাশটি যেন দেখতে পারেন, সেই বিষয়টি তারা জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির আমাদের জানিয়েছেন যে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা সহ যে কোনো ধরনের সব ধরনের সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জে নিহত 5 জনের পরিবারের সবশেষ।
নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকত। 1.5 মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের সব ধরনের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। সেবার মান নিশ্চিতে নিয়মিত নজরদারির দাবি তাদের। শর্ত মেনে অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 8টা থেকে মগবাজারের আদ্দিন হাসপাতালে শুরু হয় রোগীদের আনাগোনা। টিকিট কাউন্টার থেকে বহির্বিভাগ সবখানে দেখা যায় সেবা গ্রহীতাদের উপস্থিতি। দীর্ঘ 1.5 মাস বন্ধ থাকার পর চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন রোগী ও স্বজনরা। বন্ধ হয়ে গেছে, আমাকে অসুবিধা না, তো ভালো লাগছে যে খুলছে, আজকে আইছি, আবার কালকে হবে। মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা হয়? এটা কোনো রকম না, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা সুষ্ঠু সমাধানও আছে। তবে সেবার মান নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে বাড়তি নজরদারির তাগিদ দেন রোগীরা। আমাদের থাকবে যে হসপিটাল কর্তৃপক্ষ ওনারা ওইভাবে যাতে তদারকি করে যাতে এই ধরনের ঘটনা কখনো না ঘটে। আমি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমি চাই সারা দেশের সমস্ত রোগীরাই যাতে সেফটিতে থাকে, এবং আমরা কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন করব। সরকারের কাছে বিনীত অনুরোধ, যে এ ধরনের কোনো ঘটনা যেন কোনো হসপিটালে না ঘটে। হাসপাতালের লাইসেন্স ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে আদ্দিন মেডিকেলের শিক্ষার্থীদের মাঝেও। আদ্দিন হসপিটাল খুবই ভালো হসপিটাল, আর হসপিটাল বন্ধ তো which caused a lot of haphazard situations, and I am very happy. আমি খুবই খুশি। ফিরে পেয়েছে, আমরা অনেক খুশি। আমরা আবার থেকে ওয়ার্ডে যেতে পারবো, পেশেন্টদের সাথে দেখা করতে পারবো, তো এটাই অনেক। 45 দিন আমরা আসলে অনেক টেনশনে ছিলাম, যেহেতু 3rd ইয়ারে আমাদের ক্লিনিক্যাল ক্লাস স্টার্ট হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেবার মান উন্নয়নে বন্ধের 1.5 মাসে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের ভেন্টিলেশন একটু প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরও বেটার করেছি, এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। আমাদের কর্মীদেরকে বিভিন্ন লেভেলে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গত 11 জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন ও সার্বিক পর্যালোচনার পর লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে বিক্রি হওয়া 26টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন 34টি টুথপেস্ট পরীক্ষা করে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এর আগে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণায় 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার কথা জানানো হয়। মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন, এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। নিম্নমানের বই ছাপানো সরবরাহ সহ নানা খাতে 2711 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। আওয়ামী লীগ আমল সহ গত 17 বছরে দপ্তরটির অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। শিক্ষা গবেষকরা বলছেন, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। নূরে আলমের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন, পরিমার্জন ও বই ছাপানোর কাজ করে। 2024-25 অর্থবছর পর্যন্ত গত 17 বছরের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। এর মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল 15.5 বছর। প্রতিবেদনে উঠে আসে নিম্নমানের বই ছাপিয়ে 1785 কোটি টাকার অনিয়ম করা হয়েছে। চাহিদার থেকে বেশি বই ছাপিয়ে 516 কোটি 34,41,000 টাকা, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজে 216 কোটি 49,29,000 টাকার অনিয়ম করা হয়েছে।
এছাড়া বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উৎসাহ ভাতার নামে 1,06,00,000 টাকা লোপাট করেছে। রয়্যালিটি বিল থেকে ভ্যাট না কাটায় 12,25,00,000 টাকার অনিয়ম হয়েছে। এরকম নানা খাতে 2,711,20,00,000 টাকার আর্থিক অনিয়ম হয়েছে দপ্তরটিতে। এনসিটিবি বলছে এসব অনিয়ম বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিষয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্টটা হাতে পাওয়ার পরে এই বিষয়ে কথা বলতে পারবো। নাম্বার 1, আমার সুযোগ থাকলে নিশ্চয়ই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, যেটা আমি চেষ্টা করছি যে অপ্রয়োজনীয় খাতের খরচ যদি বলি সেটা কমানোর জন্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বিগত সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। আগামীতে যেন এমনটা না হয় সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারি থাকতে হবে, বাট মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় তো সব কাজ করবে না। সেখানে এনসিটিভির কিছু সৎ জনবল মানুষ বসানো যদি তাদেরকে রিপোর্ট করা হয়, ওইখানে যদি দেওয়া হয় এবং এক ধরনের সুপারভিশন মনিটরিংয়ে রাখা হয়, তাহলে দুর্নীতিটা হয়তো কিছুটা কমবে। স্বৈর শাসনের সময় নতুন যে শিক্ষাক্রম করা হয়েছিল সেখানেও শিক্ষক প্রশিক্ষণের নামে 1,000 কোটি টাকার অপচয় করা হয়। মানসম্মত বই নিশ্চিত করতে হলে এনসিটিভির কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে। আর এজন্য এসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলতে কুয়ালালামপুরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করা, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক পাঠানো এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকদিনের মধ্যে শ্রমবাজার চালুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে স্থবির থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করতে পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে শ্রমবাজার দ্রুত চালু এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় কর্মী পাঠানোর প্রতিটি ধাপ, নির্ধারিত সময়সীমা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। চলতি বছরের শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকর থাকলেও উভয় পক্ষের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত শ্রমবাজার পুনরায় চালু করা। এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি বাধাগুলো দ্রুত দূর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের কৌশলগত প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় রেস্তোরাঁ, পাম তেল শিল্প সহ বিভিন্ন শ্রমগণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেড়েছে। এই বাস্তবতায় অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমবাজারের বর্তমান জটিলতা কাটিয়ে নমনীয় ও ইতিবাচক নীতি অনুসরণে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। হজ ব্যবস্থাপনা ঘিরে আবারও কিছু এজেন্ট বিমান ভাড়ার নামে লুটপাটের পাঁয়তারা করছে বলে জানিয়েছেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বলেন, ভুল তথ্য দিয়ে তারা বিভ্রান্তি তৈরির পাঁয়তারা করছে। সকালে রাজধানীর পল্টনে হজ ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অনৈতিকভাবে হজযাত্রী সংগ্রহ করা হচ্ছে। হজ ব্যবস্থাপনায় এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এ নিয়ে হাবের পক্ষ থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এ সময় প্রতারণার হাত থেকে বাঁচতে হজযাত্রীদের চুক্তিবদ্ধ হওয়ার আগে হাবের ওয়েবসাইটের মাধ্যমে এজেন্সির লাইসেন্স যাচাই করার অনুরোধও করেন তিনি। আমি ধন্যবাদ জানাচ্ছি পতিত স্বৈরাচারী সরকারের কিছু এজেন্ট গত 2 বছর হজ ব্যবস্থাপনাটা সুন্দর হয়, তাদের যে লুটপাটের এখানে রাজত্ব ছিল, বিমান ভাড়ার নামে তারা যে লুটপাট করেছে সেগুলো থেকে বেরিয়ে আসায় তারা এটি সহ্য করতে না পেরে তাদের মনোনীত এজেন্টের মাধ্যমে
একটি ভুয়া ইস্যু দিয়ে হজ ব্যবস্থাপনা বিশৃঙ্খলা তৈরির একটা ফায়তারা তারা করছেন। এটি সরকার অবশ্যই বিবেচনায় নেবেন। ফেসবুকে ঢুকলে আপনি দেখবেন যে খুব স্মার্ট সুন্দর বিজ্ঞাপন হজ যাত্রীদের জন্য। আপনি খোঁজ নিয়ে দেখেন তার কোনো হজ লাইসেন্স নেই, অন্য লাইসেন্স নেই। যার সাথে চুক্তিবদ্ধ হবেন hub.bd-তে বা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনি তার সেই লাইসেন্সের মালিক কিনা চেক করার সুযোগ রয়েছে। দেশের বাইরের খবর, ভয়ঙ্কর দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স ও স্পেনে নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, আগুনে পুড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। নতুন করে আরও হাজারো মানুষকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ইউরোপ। ফ্রান্স ও স্পেনে কয়েক সপ্তাহের আগুন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের রূপ নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্রান্সের জিরন্ত অঞ্চল। আগুনে দুই দেশে 3,25,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আভিলা প্রদেশে। প্রায় 280 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে 77,000 হেক্টরের বেশি বন ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন দাবানলের বিস্তার কিছুটা ধীর হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। মাদ্রিদ, আভিলা, তোলেদো ও কাস্তেওন অঞ্চল থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে স্পেনে 1.5 লাখ হেক্টরের বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6 গুণ বেশি। ফ্রান্সের দাবানলের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ফায়ার ক্লাউড। দাবানলের তীব্র তাপে তৈরি হওয়া এই বিশাল মেঘ নিচ থেকেই বাতাস সৃষ্টি করার পাশাপাশি বজ্রপাত ঘটিয়ে দূরের বনেও আগুন লাগাতে পারে। সোমবার দাবানল কবলিত দক্ষিণ পশ্চিমাঞ্চল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের সবচেয়ে কঠিন ও ভয়াবহ দাবানল পরিস্থিতি। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নতুন তাপপ্রবাহের আশঙ্কা। স্পেনে বুধবার থেকে শুরু হতে পারে দীর্ঘ তাপপ্রবাহ। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। ফ্রান্সেও জারি করা হয়েছে নতুন তাপপ্রবাহের সতর্কতা। নাসরিন রুমি, সময় সংবাদ। নতুন করে স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট থেকে উঠে আসা প্রতিভাদের সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলে অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের। সেই লক্ষ্যে নিয়মিত থাকবে নতুন কুঁড়ির আসর, বাড়বে পরিধিও, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পদকজয়ী 310 অ্যাথলিটকে 2 মাস প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে। এরপর চূড়ান্তভাবে উত্তীর্ণদের বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তির পাশাপাশি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে বলেও জানিয়েছেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করেছে নতুন করে স্পোর্টস। ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ 8টি ইভেন্ট নিয়ে শেষ হয়েছে প্রথম আসর। প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বিজয়ী অ্যাথলিটদের হাতে তুলে দিয়েছেন পুরস্কার। আনন্দঘন সময় কাটিয়েছেন খুদে খেলোয়াড়দের সঙ্গে। 310 অ্যাথলিট নির্বাচিত হয়েছে চূড়ান্ত বাছাইয়ে। প্রতিভাবানদের নিয়ে আছে ভিন্ন পরিকল্পনা। 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে, সেখান থেকে আবার বাছাই করে প্রতিষ্ঠানটিতেই ভর্তি করানো হবে। আমরা বিকেএসপিতে 2 মাসের ট্রেনিং সেশনের পরে এখান থেকে যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভা বের হয়ে আসবে তাদেরকে আমরা বিকেএসপিতে তাদের ট্রেনিং সেশনের মাধ্যমে তাদেরকে নিজ নিজ খেলে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এশিয়া ও দক্ষিণ এশিয়ার মঞ্চে বিভিন্ন ইভেন্টে লাল সবুজের অ্যাথলিটরা দাপট দেখালেও অলিম্পিকে নেই কোনো সাফল্য। বড় মঞ্চে পদক পেতে শূন্য থেকে শুরু করেছে ক্রীড়া মন্ত্রণালয়। স্বপ্ন অলিম্পিকের কাঙ্ক্ষিত পদক জেতা। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের যে লক্ষ্য রয়েছে অলিম্পিকে পদক পাওয়া, সেই লক্ষ্যকে স্থির করে আমি মনে করি যে আমরা একদম জিরো থেকে শুরু করেছি। বিভিন্ন সময় ক্রীড়াঙ্গনে এমন নানা উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী হয়নি। তবে আমিনুল হক নতুন কুড়িকে রাখতে চান ধারাবাহিক, বাড়াতে চান পরিধিও। কিশোর কিশোরীদের অংশগ্রহণে 4,599টি ফুটবল টিম হবে এক্সাম্পল, মেয়েদের হবে, ছেলেদের হবে। এইভাবে আমরা প্রায় 10টি ইভেন্টকে এই দ্বিতীয় আসর থেকে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় আসর সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে নতুন করে স্পোর্টসের অনলাইন রেজিস্ট্রেশন। এবার প্রত্যাশা আরও বড় আয়োজনের। সেক্ষেত্রে ফুটবল, ক্রিকেট আমাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। ওষুধের উৎপাদন খরচ কমাতে দেশে সিনথেটিক ল্যাব তৈরির সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আশা।
এবং পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।